জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে ছাত্র দল, মানে আমরা যদি নির্মোহভাবে দেখি, হ্যাঁ, কোনো পক্ষ না নিয়ে, ছাত্র দল সরাসরি অংশগ্রহণ করেছে, মাঠে তাদের অত্যন্ত সরব উপস্থিতি ছিল, এবং কোনো রকমের ক্রেডিটের বাইরে গিয়েও ছাত্র দলের আমি বহু নেতাকর্মীকে দেখেছি যে সব কিছু রিস্ক নিয়ে অংশগ্রহণ করেছে। এটা আমি জানি, কেন বললাম জানেন? কারণ আমার বেশ কিছু বন্ধু বান্ধবকে আমি দেখে, যাদেরকে আমি ক্যাম্পাস থেকে চিনতাম, তারা ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, এবং তারা এই আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করেছে আমি সেইখান থেকে এই জিনিসটা বলছি। কিন্তু আমরা দেখলাম যে আন্দোলন পরবর্তী সময়ে এসে যে বিতর্কটা তৈরি হচ্ছে, অনেক ধরনের বিতর্ক, মাস্টার মাইন্ড বিতর্ক, তারপরে হচ্ছে যে কার কতটুকু ভূমিকা বিতর্ক। হ্যাঁ, আসলে তো আন্দোলন অনেকগুলো লেয়ারে ঘটেছে। পরিকল্পনার একটা লেয়ার আছে, সে মানে সেটাকে বাস্তবায়ন করার একটা লেয়ার আছে, মাঠে মানুষকে সংগঠিত করার একটা লেয়ার রয়েছে। তো এই সবগুলোকে মাথায় রেখেই আমি আপনার কাছে জানতে চাইব যে জুলাই আন্দোলনে ছাত্র দলের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, এবং আপনার কি মনে হয় যে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যখন আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি করা হচ্ছে, তখন ছাত্র দলকে কোণঠাসা করে ফেলা হয়েছে? জুলাই আন্দোলনে ছাত্র দলের ভূমিকাটা, যেহেতু ছাত্র দল দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে ছিল, তো ছাত্র দলের ভূমিকাটা ছিল আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে একেবারে প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের কৌশলী ভূমিকা ছিল, যাতে আমরা আন্দোলনটাকে আরো বেগবান করতে পারি এবং সক্রিয়ভাবে সাহায্য করতে পারি। যেমন শুরুতে এই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল, সরকার বিরোধী আন্দোলন ছিল না। এবং কোটা সংস্কারের লক্ষ্যটাই হচ্ছে যে সরকারি চাকরি পাওয়া, এবং যার বিরোধী দলের সাথে অ্যাফিলিয়েশন আছে তার জন্য সরকারি চাকরি হবে না। সেই ক্ষেত্রে এই কোটা আন্দোলনটা অরাজনৈতিক ভাবেই শুরু হয়েছিল, এবং শুরুতে যারা ছাত্র দলের নেতাকর্মী অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ছিল, তাদেরকে আন্দোলনের সামনে যেতে দেওয়া হতো না। ঢাকা ইউনিভার্সিটির যারা ছাত্র দলের নেতাকর্মী, তারা মঞ্চের আশেপাশে যেতে পারতেন না, তাদেরকে ঠেলে দেওয়া হতো বা টেনে দূরে নিয়ে যাওয়া হতো। কারণ হচ্ছে তাদেরকে সামনে রাখলে এটা পলিটিক্যাল আন্দোলন হিসেবে এটা দেখাবে, এবং এর কারণে ছাত্রলীগ বা পুলিশ এসে আক্রমণ করবে। ছাত্রদলকে প্রথমেই এই কৌশলী ভূমিকাটা পালন করতে হয়েছে। এমনকি বেশ কয়েকজন দিনে মিছিল করে এসে রাতে আমাকে ফোন দিয়ে তাদের ফ্রাস্ট্রেশনের কথা বলেছে, আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি। আরো অনেকের কথা যে দেখো আন্দোলন কি হয়, যে ভাই আমাদেরকে বক্তৃতা দিতে দেয় না, মাইকের ধারে কাছে যেতে দেয় না। তখন কি করলো ছাত্রদল? পানি খাওয়ানো শুরু করবে, যে তোমরা আমাকে দিচ্ছ না, যারা আসতেছে তাদেরকে আমরা, আমাদের নেতা কর্মী আছে, আমরা শুধু পানি খাওয়াই। তো শাহবাগে বা টিএসসি তে এরকম ঘটনাও একেবারে জুলাইয়ের 1, 2, 3, 4, 5 তারিখের দিকে এরকম গিয়েছে। এর পরবর্তীতে ছাত্রদল কিন্তু ঘোষণা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে সর্বোচ্চ সংখ্যক লোকজন নিয়ে অংশগ্রহণ করেছে। যেদিন শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, তারা পুলিশের গুলিতে শহীদ হন, সেই দিন থেকে ছাত্রদল এটাকে একেবারে প্রেস কনফারেন্স করে সভাপতি সেক্রেটারি প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিজস্ব ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখন এই আন্দোলনটা যেহেতু একটা প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা তাদের সব কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান, তিনি কিন্তু এই যখন কারফিউ ছিল, ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু তিনি প্রতিনিয়ত ভিডিও দিয়ে, বার্তা দিয়ে তার পেজ থেকে মানুষকে এঙ্গেজ করেছেন, আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করেছেন। ঠিক একই সাথে ছাত্রদলকেও তিনি সবসময় সর্বোচ্চ সহযোগিতা করেছেন যাতে আন্দোলনে বেগবান করা যায়। তো আমরা রাজপথে, যেহেতু আমাদের দীর্ঘদিনের আন্দোলন করার অভিজ্ঞতা ছিল, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কিন্তু ছাত্রদল তারা নিজস্ব কৌশলে অবস্থান ধরে রেখেছিল। এটা হয়তো অনেকে জানে না বা বুঝবে না। হাজার হাজার মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, কিন্তু ওইখানে অবস্থানটা যাতে সরে না যায় বা সব সময় মানুষকে এঙ্গেজ করে রাখা, এই কাজগুলো কিন্তু ছাত্র দলের নেতা কর্মীরা অনেক জায়গায় করেছে, সাধারণ মানুষ যুক্ত হয়েছে। এছাড়া যখন এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলো, মার্চ ফর জাস্টিস, এই প্রোগ্রাম গুলোতেও কিন্তু ছাত্র দলের সক্রিয় অংশগ্রহণ ছিল। এছাড়া আমাদের আহ ইসের সমন্বয়করা যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম ঘোষণা করতেন, তার আগে ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে নিতেন যে আমরা তাদেরকে কত ধরনের সহযোগিতা করতে পারবো। তো সেটা ভিত্তি করেই তারা অনেক প্রোগ্রাম ঘোষণা করতেন এবং আমরা সেই অনুযায়ী সহযোগিতা করতাম। তো আমাদের যেহেতু মাঠের আন্দোলনে পিকেটিং করা বা রাজপথে লড়াই সংগ্রাম, পুলিশের সাথে ইট পাটকেল ঢিল লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলোতে ছাত্র দলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি অভিজ্ঞতা ছিল, তারা এই কাজটা সর্বোচ্চ ভাবে করেছে। এছাড়াও বিভিন্ন ভাবে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, সাধারণ মানুষকে এনগেজ করা, এগুলোর ক্ষেত্রে কাজ করেছে। এটা করতে গিয়ে ছাত্র দলের 140 জনের বেশি শহীদ হয়েছেন।
আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং তারা কিন্তু ছাত্র দলের যারা আন্দোলনে গিয়েছিলেন তারা কিন্তু শুরুর দিন থেকেই ফ্যাসিবাদের পতনের কারণে গিয়েছিলেন, কারণ তাদের সরকারি চাকরি হবে না এটা তারা জানতেন, তারা চাকরি করবেন না এটা জেনেই তারা ছাত্র দল করতেন। তাদের মোটো কিন্তু শুরু থেকেই ছিল এক দফা, একেবারে যে কোনো আন্দোলনে বা এই 1 জুলাইয়ের আন্দোলনেও এক দফার দাবিতেই ছাত্রদল প্রথম দিন থেকে আন্দোলন করেছে। এখন পরবর্তীতে ক্রেডিটের বিষয়ে ছাত্রদল তো 17 বছর প্রকাশ্যে আন্দোলন করেছে, তো সেখানে ক্রেডিটের বিষয় নিয়ে ছাত্রদলের ওইভাবে কনসার্ন ছিল না। কিন্তু ছাত্রদলকে মুখ খুলতে হয়েছে তখন যখন কিছু কথা এসেছে যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, তারপরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দাও। তো ছাত্র দলের যে 140 জনের বেশি শহীদ হয়েছেন তারা কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য শহীদ হয়েছে? তারা শহীদের রক্তের বিনিময়ে যে কোনো কিছু তাদের দাবি বা আবদার জাস্টিফাই করতে চান। তো ছাত্র দলের যারা শহীদ হয়েছেন তারা তো ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য শহীদ হন, এই ব্যাপারে কিন্তু তাদের কোনো ব্যাখ্যা নেই। ঠিক একইভাবে ছাত্র দল কখনো এই ক্রেডিট দাবি করার ক্ষেত্রে যায়নি। আমাদের ব্যাপারে যখন ভুল তথ্য বা আমাদেরকে কোণঠাসা করার জন্য নানা ধরনের অপতথ্য বা ন্যারেটিভ ছড়ানো হয়েছে, আমরা আমাদের কিছু কিছু অবদানের কথা তুলে ধরেছি। আমাদের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন যাত্রাবাড়িতে, আমাদের সাধারণ সম্পাদক তিনি বিজয়নগর পল্টন মাঝামাঝি জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের অনেকের গুলি এপাশ থেকে ঢুকে অন্য পাশ থেকে বের হয়ে গেছে, আমাদের 2000-এর মতো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, রিমান্ডে গিয়েছেন। এটা ঢাকা শহরে, ঢাকার বাইরে, এবং যখন ব্লক রেড দেওয়া হতো তখন সবার আগে টার্গেট করা হতো এখানে ছাত্র দলের কারা আছে, তারপরে সাধারণ শিক্ষার্থী কারা আছে। তো আমাদের এই ত্যাগ এটা তো আলাদা করে বলা বা অন্য কেউ ক্রেডিট দিবে এটার কোনো বিষয় না, এটা জনগণের সামনে প্রকাশিত। জনগণ আমাদের সবাইকেই চিনে যে আন্দোলন শুরু হলে সেখানে ছাত্রদল সবার আগে অংশগ্রহণ করে। তো এই বিষয়গুলো নিয়ে ছাত্রদল কোনোভাবেই চিন্তিত না। আমরা এখন জুলাই পরবর্তী বাংলাদেশ, এখানে আমাদের কিভাবে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে পারি সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা রাষ্ট্র সংস্কারের 31 দফা যে দাবি সেটা 2023 সালে দিয়েছিল। আমরা এখন এই দাবিগুলো নিয়ে ছাত্র তরুণদের মাঝে যাচ্ছি। আমাদের দাবিগুলো বাস্তবসম্মত, আমরা কোনো ইউটোপিয়ান স্বপ্ন দেখাই না, কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে কোনটুকু বাস্তবায়ন করা যাবে আর কোনটুকু করা যাবে না, আমার রিসোর্স, আমার কালচার, আমার রাষ্ট্রের যে হিস্ট্রি, আমাদের লং স্ট্যান্ডিং কিছু কন্টেক্সচুয়াল প্রবলেম, এগুলো বুঝে আমরা যেগুলো বাস্তবায়ন করতে পারবো সেরকম কিছু 31 দফা প্রপোজাল আমরা দিয়েছি। এইগুলোর পক্ষে জনমত তৈরি করার জন্য আমরা কাজ করেছি। তো জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে আমাদের আসলে এইভাবে তর্ক বিতর্ক করার মধ্যে আমরা জড়াবো। আমি আপনার এই উত্তরটা আমার খুব ভালো লেগেছে যে আসলেই জুলাই আন্দোলনটা নিয়ে আসলে আমাদের এই ক্রেডিট বিতর্কে যাওয়াটা ঠিক হয় নাই। যারা গেছেন, যারা আছেন এবং যারা এই আন্দোলনটাকে রাজনৈতিক ফসল তোলার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, আমি মনে হয় ইন দ্য লং টার্ম যেটা হচ্ছে যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার আন্দোলনটাকে এক রকমের মানে অনেকটাই ছোট করে ফেলছেন। কারণ হচ্ছে যে এই আন্দোলনটা আসলে একটা জন আন্দোলন ছিল। এই আন্দোলনটা কোনো কোনো বিশেষ বর্গের একটা আন্দোলন ছিল না। কারণ আমি নিজে দেখেছি এই আন্দোলনে কেমন করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে হাজার হাজারে। সাংগঠনিক পর্যায়ে তো রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলো ছিল, কিন্তু আলটিমেট যদি ক্রেডিট কারো হয় সেটা হচ্ছে জনগণের ক্রেডিট এবং শহীদদের ক্রেডিট, যারা শহীদ হয়েছেন ওই আন্দোলনের সময়।